ওই দুজনকে সব জায়গায় দেখা যেত। ওনা থাকতে পারেনি রুমে, ও রীতিমতো একটা আবেশে হাঁটছে ওর পেছনে, বাট ওর মুখ দিয়ে কোনো সাউন্ড বেরোচ্ছে না, ও গোঙাচ্ছে। প্রথম মেয়েটা দরজার দিকে তাকিয়ে বলছে, ও তুমি এসেছো, দাঁড়াও দাঁড়াও, যাচ্ছি যাচ্ছি। এদিকে দরজায় কেউ নেই। ওখান থেকে ওই ওয়েটুকু ওর আর মনে নেই ও কি জন্য অত দূর গেল। তো মেয়ে কথা বলছে পিস 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 করে, এবং তারপর ওই হস্টেলে কেউ টিকতে পারেনি। পুরী বাঙালিদের অন্যতম ইমোশনাল একটা জায়গা, বাঙালিদের অন্যতম সেরা একটা ট্রাভেল ডেস্টিনেশন। যুগের পর যুগ ধরে মানুষ পুরীতে ঘুরতে যায়, আমি নিজেও অনেকবার গেছি পুরীতে। পুরীর বেশ কিছু ঘটনা কিউরিও ফাইটে এর আগে আপনারা শুনেছেন। ভাবা যায় জগন্নাথ দেব এইখানে বিরাজ করছেন, জগন্নাথ দেবের শহর এটা, কিন্তু এই পুরীরই এক স্যাঁতস্যাঁতে হোটেলে মাঝরাতে দুজন মহিলাকে দেখা যায়। তাদের পিছু নিলে মৃত্যু অবধারিত। এমন কিছু ঘটনা, এমন কিছু রহস্য, এমন কিছু ইতিহাস রয়েছে এই হোটেলের, যা শুনলে আপনারা ভেতর থেকে শিউরে উঠবেন। কি হয়েছিল সেখানে, কি তার রহস্য, সেটা জানতে কিউরিও ফাইটের আজকের এই ঘোষলি কল রেকর্ডিংটা শেষ অবধি শুনুন। আজকে আমার সাথে এই কল রেকর্ডিংয়ে রয়েছে অভিষেক। আমি আর কথা বাড়াবো না, জাস্ট একটাই জিনিস জানাই, হয়তো এরকম কোনো ঘটনা আপনার সাথেও ঘটেছে, আপনার সাথেও ঘটেছে হয়তো কোনো মারাত্মক প্যারানর্মাল অ্যাক্টিভিটি, বা আপনি শুনেছেন এরকম কিছু। আপনার এই ঘটনা কিন্তু আমার সাথে শেয়ার করতে পারেন এরকমই একটা ঘোষলি কল রেকর্ডিংয়ে। আপনার ঘটনা শেয়ার করতে অথবা আমার থেকে কোনো স্পিরিচুয়াল হেল্প, কোনো অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন নিতে যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। এই নাম্বারটি আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন, ডেসক্রিপশন বক্সে থাকবে এবং কমেন্ট সেকশনের একদম পিন কমেন্টেও থাকবে। তাহলে চলুন আর কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি কিউরিও ফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্টে। Curio Fight presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে তুমিও। হ্যালো অভিষেক, কেমন আছো? খুব ভালো আছি কৌস্তব। এই ঠান্ডার আমেজে নতুন বছরে কেমন কাটাচ্ছ বলো? আমি তো বেশ ভালোই আছি। হ্যাপি নিউ ইয়ার সবার আগে এটাই জানাই তোমাকে। হ্যাঁ, একদম একদম হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ারের রেসটা মোটামুটি 2-3 সপ্তাহ মতো চলবে, যা বুঝতে পারছি আমি। ওটা হচ্ছে বিষয়। ব্যাপারটা হচ্ছে, তুমি এর আগে তো একটা ঘটনা আমাদের সাথে শেয়ার করেছো অলরেডি অভিষেক, ঠিক আছে? কিন্তু আজকের ঘটনাটা খুবই ক্রিটিক্যাল একটা ঘটনা, এবং এই ঘটনাটার সাথে অনেকগুলো পরিবার যুক্ত। ঘটনাটা পুরীর ঘটনা, যেখানে সব থেকে বেশি বাঙালিরা যান, তীর্থস্থান একটা। বাট সেখানে এমন কিছু কিছু জায়গা রয়েছে এবং এমন কিছু কিছু হোটেলস রয়েছে যেগুলো সত্যি কথা বলতে গেলে একটা না একটা জায়গা থেকে লাইফ থ্রেটনিং, এবং বেশ কিছু কারণে এই ঘটনাগুলো ঘটে। আমি ডাইরেক্ট ঘটনাতে চলে যাচ্ছি। কি ঘটেছিল, কবে ঘটেছিল, একদম শুরু থেকে শুরু করো, এবং আমি পুরোটা জানতে চাই ইন ডিটেলস। কি হয়েছিল অভিষেক? আচ্ছা, ঘটনাটা আসলে আমার মেজমাসিদের ঘটনা। আচ্ছা, প্রথমে বলে দিই, আমি আমার মেজমাসিকে মেজমা বলে ডাকি। মেজমাসিদের বাড়িতে মেজমাসি, মেজমেশমশাই, মেজমাসির 2 ছেলে মেয়ে, মানে 1 ছেলে 1 মেয়ে, এবং সেই মেয়ের বর আছে। ওকে, তো এই হচ্ছে টোটাল ফ্যামিলি। তো 2014 সালের ঘটনা আসলে। তো এই মেয়ের যে বর ছিল, সে মেজমাদেরকে অ্যাপ্রোচ করেছে একসাথে ঘুরতে যাওয়ার জন্য। তো ঠিক আছে, তো সেটার জন্য পুরী যাওয়া ঠিক হয়েছে। তো আমাদের এখানে খাগড়াঘাট স্টেশন বলে একটা স্টেশন আছে এই বহরমপুরে। তো ওখান থেকে কামাখ্যা পুরী বলে একটা এক্সপ্রেস ট্রেন ছাড়ে, যেটা তোমার এই খাগড়াঘাট থেকে ছাড়ে, একদম গিয়ে পৌঁছয় হচ্ছে পুরীতে। তো ওরা ওই ট্রেনেই গেছে। 2014 সালে আগস্ট মাসের ঘটনা, আমাকে যতটুকু যা বললো, আমি এটা ছোটদার কাছ থেকেই জেনেছি। তো ছোটদা হচ্ছে মেজমাসি, আমার মেজমায়ের ছেলে আর কি। তো ওরা গেছিল আসলে কয়েকজন, কে বলে দিচ্ছি। ওরা গেছিল হচ্ছে ছোটদার এক ভাইপো গেছিল সন্তু, এক বন্ধু ইন্দ্রজিৎ, এদিকে হচ্ছে ছোটদার বোন মানে মুন্নির বর জয়, মেজমা আর মেজমেশমশাই। তো জয়ই পুরো ব্যাপারটা হ্যান্ডেল করছিল, মানে টোটাল ট্যুরটা ওই হ্যান্ডেল করছিল। ওর এক বন্ধুর কাছ থেকে হোটেলের খোঁজ খবর গুলো পায়, ঠিক আছে, যে কোন হোটেলে রুম নেবে বা কোথায় থাকবে, এই পুরো ব্যাপারটা ওখান থেকে পায়। তো এবার ও 2টো হোটেল বুক করেছিল। এবার ওখানে গিয়ে, মানে পুরীতে গিয়ে যেটা দেখতে পায় সেটা হচ্ছে 2টো হোটেল
স্বর্গদ্বারের পেছন দিকের একটা রাস্তার এপার আর ওপার মুখোমুখি, বাট এপার আর ওপারে। তো যে হোটেলে ছোড়দারা থাকবে, মানে ছোড়দার সাথে সন্তু, ইন্দ্রজিৎ একটা রুমে, আর একটা রুমে মুন্নি আর মুন্নির হাজবেন্ড জয়। ওকে। আর অপোজিটের যে হোটেলটা, সেটা আর একটা হোটেলের ওই একটা রুম পাওয়া গেছিল, ঠিক আছে। তো ওদের টোটাল ট্রিপটা ছিল 5 দিনের, তার মধ্যে 3 দিন ওই অপোজিটের যে হোটেলটাতে মানে ছোড়দারা ছিল সেই হোটেলটা বুক করা হয়েছিল, ওকে। আর বাকি যে 5 দিন, মানে বাকি যে 2 দিন আর কি, সেটা মেজমাদের হোটেলেই বুক করা ছিল। এবার ঘটনা হচ্ছে, ওই যে 3 দিনের জন্য যে হোটেলটা ছোড়দারা পেয়েছিল, সে হোটেলটা বেশ পুরনো ছিল। তো ছোড়দার কথা হচ্ছে, হোটেলটায় ঢুকেই, মানে ওরা হোটেলটাতে ঢুকেই একটা স্যাঁতস্যাঁতে পরিবেশ পেয়েছে। এটা যেমন কেমন যেন একটা অন্ধকার, হ্যাঁ, যেন আলো ঢুকছে না, বা যে আলো আসার রাস্তা থাকলেও যেন আলো আসছে না, এরকম একটা ব্যাপার। তো ওরা পৌঁছেছিল সকালবেলা, তো তখন সারা রাতের একটা, ধরো বুঝতেই পারছো, জার্নির একটা ধকল আছে ওদের, তো সেই ধকলের চোটে ওরা রুমে গিয়ে ঘুমিয়ে গেছে। এবার মজার ব্যাপার, ছোড়দা বলছে যে জানিস, একটা অদ্ভুত জিনিস নোটিস করলাম, যে হোটেলটায় নিচের তলায় দুটো রুমের মধ্যে একটা রুমে মালিক থাকে আর একটা রুমে কেয়ারটেকার থাকে, আর ওই দিকে একটা অ্যাবান্ডেন্ট বাথরুম টাইপের আছে, ওই কমন বাথরুম হয় না হস্টেলে যেমন থাকে যেরকম, যেরকম একটা অ্যাবান্ডেন্ট বাথরুম আছে। মানে তো এটা হোটেলে ইউজ করে না কেউ, কেউ ইউজ করে না। এবং সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে যে, মানে ব্যাপারটা আনইউজুয়াল না, একটা হোটেল, পুরনো হোটেল যতই ওটা হোটেলের হিসেবে ওরকম একটা বাথরুম থাকা একটা আনইউজুয়াল। তো এবার ছোড়দারা ওপরের যে রুমগুলো, মানে ওদেরকে যে রুমগুলো ভাড়া দিয়েছে, সেটা হচ্ছে হোটেলের ওপর তলায়, এবং ওপর তলায় গিয়ে 4টে রুম আছে। তো ছোড়দা বলছে একটা অদ্ভুত ঘটনা, রুমের যে নামকরণ হয় সেটা প্রথম দেখছি, এটা 2014 সালের ঘটনা বলছে ও। তাহলে রুমের নামকরণ বলতে বলছে রুমের মাথার উপরে এক একটা মেয়ের নামে রুমের নাম করা আছে। তাহলে যে এটা আমার রিসেন্ট ওই কলকাতার একটা রিসর্টে আমরা ঘুরতে গেছিলাম, সেখানেও দেখেছি ব্যাপারটা। আমি বললাম, বলে সেটা তো তুই রিসেন্ট দেখেছিস, আমি 2014 সালের কথা বলছি। বললাম হ্যাঁ রাইট, এটাও ঠিক। তো তখন ও গিয়ে বলছে যে দেখো, একটা ফ্যামিলির যদি রুম বুক হয়, 2টো রুম বুক হয়, তাহলে তারা তো চাইবেই না যে হোটেলেই হোক তারা পাশাপাশি রুম 2টো পাক। তো ছোড়দা বলছে আমাদেরকে এক প্রান্তে রুম দিয়েছে, মাঝখানে 2টো রুম, তার আর এক প্রান্তে মুন্নিদের রুম, ঠিক আছে। আচ্ছা। আর ছোড়দাদের যে রুমটা আছে তার পাশে একটা খোলা ছাদ আছে, মানে প্রথম তলা থেকে তুমি সিঁড়ি দিয়ে উঠলেই প্রথমে পড়বে তোমার মুন্নিদের রুমটা, তারপরে 2টো রুম বন্ধ, তারপরে ছোড়দাদের রুম, এবং তারপর খোলা ছাদ, মানে একটা লম্বা করিডোরের মতো। তো ছোড়দা বলছে আমার কেমন জানি বিল্ডিংটা দেখে একটা পুরনো কোনো গেস্ট হাউস, বা ধরো আগেকার দিনের যেসব ওই সেবাশ্রম টাইপের জিনিসগুলো হতো না, মানে যেগুলো আগেকার দিনের হতো ছোট, এখনকার তো সেবাশ্রম গুলো একটু বড় হয়, হ্যাঁ, মানে ওখানে থাকার জায়গাটা ডরমিটরির মতো হয়, ওই পুরোনো দিনের যেগুলো হয়, যেগুলো রুম ছোট ছোট ডিভাইড করা থাকতো। তো ছোড়দা বলছে সেরকম। এবার ঘরে ঢুকে দেখছে একটা ঘরের সাথে আর একটা ছোট ঘরই অ্যাটাচ, বাট ওই ঘরটাকে না বাথরুমে কনভার্ট করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা। দুটো রুমেই কিন্তু, হ্যাঁ, মানে হয়তো ধরো আগেকার দিনে, কেন বলছি এটা পরবর্তীকালে বলছি, কেন রুমের ব্যাপারটা আমি ডিটেল বলতে চাইছি না, তার কারণ এই হোটেলটার একটা রহস্য আছে ছোট্ট। তো যাই হোক, এবার ছোড়দা বলছে যে আমার খুব আনইউজুয়াল লাগছে ব্যাপারগুলো, যে রুমে ঢুকলাম, এবং সবচেয়ে বড় ব্যাপার বাথরুমটাও বলছে যে কেন কনভার্টেড মনে হচ্ছে, তার কারণ রুমের কিছু পজিশন আমার মনে হচ্ছে না যেটা বাথরুমে থাকা উচিত। যেমন জানলা, বাথরুমে জানলা কিন্তু বড় করে কেউ করে না কোনোদিনও, বলছে জানলা আছে, হ্যাঁ, সেটাতে কাঁচ টাচ লাগানো, বাট জানলা আছে, এবং খুব আনইউজুয়াল ব্যাপারটা। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। এরপর ছোড়দারা যথারীতি রুমে গিয়ে শুয়ে পড়ে, মুন্নিরাও নিজেদের রুমে গিয়ে শুয়ে পড়ে। এবার এখান থেকে ঘটনাটা ছোড়দা আমাকে বললো যে তোকে 2টো পার্টে বলবো, তার কারণ একটা পার্ট হচ্ছে ছোড়দাদের রুমে কিছু ঘটনা ঘটেছে, আবার মুন্নিদের রুমেও কিছু ঘটনা ঘটেছে। তো এটা সুবিধা হবে যে আমরা 2টো পার্টে আমিও বলি ব্যাপারটা, তাহলে আমারও বলতে সুবিধা হবে। এবার প্রথম পার্টের হিসেবে যদি বলি, ছোড়দাদের ঘরে যেটা ছোড়দার প্রথম যেগুলো শুরু হয়, সেটা হচ্ছে প্রথম দিন ওরা সকালে তো পৌঁছয়। এবার তখন মানে ওই দিনটা নিম্নচাপ ছিল, ওই দিন আর তার পরের দিন, এই 2 দিন নিম্নচাপের একটা বার্তা আগে থাকতেই দিয়েছিল, প্রচন্ড বৃষ্টি পুরীতে তখন। তো ওরা তখন সকালবেলায় গিয়ে রুমে রেস্ট নিচ্ছে, সবাই একসাথে গিয়ে ওরা 3 জন মিলে, মানে ওদের রুমে আছে ছোড়দা, সন্তু আর ইন্দ্রজিৎ বলে ছোড়দার যে বন্ধুটা, তারা 3 জন মিলে ওখানে রুমে গিয়ে রেস্ট নিচ্ছে। ঘুম থেকে উঠেছে মোটামুটি ওরা সবাই প্রায় 3টে-4টে হবে, মানে সারা রাতের যে জার্নির ধকলটা ছিল, ধকলটা পুরো ঘুমিয়ে ঠিক করে নিয়েছে। বিকালবেলায় ওরা বেরিয়েছে, কিছুটা বৃষ্টিটা একটু ধরেছিল, ওরা বিকেলে একটু বেরিয়েছে, ছাতা হাতে নিয়ে বেরিয়েছিল, ছাতা কিনতে হয়েছিল বাধ্য হয়ে ওদেরকে, কারণ ওরা এক্সপেক্ট করেনি ব্যাপারটা ওখানে গিয়ে এরকম হবে।
তো ওখানে গিয়ে ছাতাটা কিনে ছাতা নিয়ে ওরা একটু ঘুরে টুরে এসেছে। সমুদ্রের ধারের দিকে যায়নি, কারণ ওখানে অ্যালার্ট ছিল যে সমুদ্রের ধারে যেতে মানা ছিল। যথারীতি ঘুরে টুরে ওরা সন্ধ্যের মধ্যে রুমে চলে আসে। রুমে এসে ওরা বসে গল্প টল্প করছে, আড্ডা ফাড্ডা দিচ্ছে, তিনজনে মিলে বসে তাস টাস খেলছিল। সেই সময় মোটামুটি কটা হবে, 9টা 9:30, ছোটদা বলছে বাথরুম থেকে একটা জিনিস মনে হচ্ছে হাতুড়ি ঠোকার আওয়াজ আসছে। আমি বললাম হাতুড়ি ঠোকার? দিয়ে বলছে হ্যাঁ, হাতুড়ি ঠোকার বলতে একটা পেরেক যদি কেউ দেওয়ালে ঠোকে, যে ঠং ঠং, কিন্তু ওই দেওয়ালেরও তো একটা আওয়াজ আসে হালকা, তো সেই সাউন্ডটাও আসছে। দেখলাম সেটা কোথা থেকে আসছিল, দিয়ে বলছে বাথরুম থেকে আসছিল। আমি শিওর তুই? দিয়ে বলছে হ্যাঁ, কেন বলছি, সাউন্ডটার একটা সোর্স তো বুঝতে পারছিল ছোটদারা বসে। তো এবার তখন সন্তুর একটু সাহস বেশি। সন্তু কি করেছে, দাঁড়া দেখে আসি। ও ফট করে বাথরুমের লাইটটা জ্বেলে দরজা খুলে যেই ঢুকেছে, কোনো সাউন্ড নেই। এবং সবচেয়ে বড় ব্যাপার, বাথরুমে কোনো কিছু নেই এরকম যেটাতে ওরকম সাউন্ড হতে পারে। দ্বিতীয়বার বেশ কিছুক্ষণ পরে আবার শুরু হয়েছে সাউন্ডটা। এবারে বলছে যে ছোটদা বলছে যে সাউন্ডটা কোথা থেকে আসছে, মানে ওর একটু খটকাটা লেগেছে। কেন বলছে, যদি বাথরুম থেকে আসবে তাহলে বাথরুমেতে কিছু থাকতে হবে ওরকম। ও রীতিমতো ঘরের মাঝখানে গিয়ে সাউন্ডটার সোর্সটা খুঁজেছে, হ্যাঁ বাথরুমেই হয়েছে। তো বাথরুমে গেছে, বাথরুমে গিয়ে কিছু পাচ্ছে না। এবং ছোটদা বলছে যে রীতিমতো জিনিস আমি 2-3 বার চেক করলাম, ঘরের সেন্টার থেকে যখন আমি বাথরুমের দিকে যাচ্ছি সাউন্ডটা না আস্তে আস্তে কমছে। যখন বাথরুমের দরজার সামনে গিয়ে দাঁড়াচ্ছি সাউন্ডটা নেই বললেই চলে। এবং সবচেয়ে মজার ব্যাপার, বাথরুমটা খুলে দেখার পর যখন দরজাটা লাগিয়ে দিচ্ছে, তারপর দরজার সামনে দাঁড়াচ্ছে বেশ কিছুক্ষণ শোনার জন্য যে যদি কোনো সাউন্ড আসে বা কিছু, দেখছে কোনো সাউন্ড টাউন্ড কিছু আসছে না। বেশ কিছুক্ষণ দাঁড়ানোর পর সাউন্ড যখন আসছে না, এসে বসছে, আবার সাউন্ড শুরু। এটাতে একটু বেশ খটকাই লেগেছে ওদের, দিয়ে ওরা ব্যাপারটাকে আর পাত্তা দেয়নি। এবার কিছুক্ষণ পর সাউন্ডটাতে হঠাৎ করে কমেন্ট করে হচ্ছে ইন্দ্রজিৎ বলে, হট দাগ্গা বৃষ্টি হচ্ছে বলে হয়তো ওরকম সাউন্ড হচ্ছে। এবার সন্তু তখন বুদ্ধিমান, ও বলছে ফট করে তাহলে যদি তাই হয়, সারাটা দিন ধরে বৃষ্টি হচ্ছে, সারাদিন আওয়াজ হলো না, রাত্রি 9টা বাজে এখন গিয়ে আওয়াজটা শুরু হলো, কোনো তো একটা কারণ থাকতে পারে। তো যথারীতি প্রথম দিন সন্ধ্যেবেলা এরকম টাইপের একটা ঘটনা ঘটেছে। দিয়ে রাত্রিবেলার দিকে ছোটদা বলছে যে একটা হালকা কান্নার সাউন্ড আসছিল। এবার আমরা ভেবেছি পাশের বাড়ির বা পাশের কোনো হোটেলের কোনো ঘটনা বা পাশে কিছু হয়েছে, আমরা পাত্তা দিইনি জিনিসটা। তো সেদিনের মতো ঘটনা এখানেই ইতি ওদের ঘরের জন্য, ঠিক আছে। এবার পরের দিন সকালবেলাতে কি হয়েছে, মোটামুটি 10টা 10:30 দিক করে সবার ঘুম টুম ভেঙেছে, সবাই ঘুম থেকে উঠে ওরা বলেছে যে আমরা বেরোবো। বৃষ্টিটা একটু অল্প অল্প পড়ছিল, ওরা বেরিয়ে পড়েছে মন্দিরের দিকেই যাবো ঘুরতে। এবার ছোটদা বলছে আমার ভালো লাগছে না, শরীরটা কেমন ম্যাচ করছে। ছোটদা বলছে যে অদ্ভুত ব্যাপার, আমি আগের দিন অতটা ঘুমোলাম, রাত্রে আমি বেশ কিছুটা সিনেমা টিনেমা দেখে শুয়েছি, তারপরও আমার কেমন যেন শরীরে ক্লান্তি কাটছে না। তো পরের দিনকে ও দুপুরবেলায় যথারীতি যায়নি। হ্যাঁ, দুপুরবেলাতে 1:30-2 বাজছে, রুমে আছে, ও শুয়ে আছে চুপচাপ। এবার ছোটদা বলছে যে ওর একটা অভ্যাস আছে, আমি দেখেছি, কোনো খাট বা বিছানা যদি ধরো দেওয়ালের সাথে সাঁটিয়ে রাখা থাকে, সেটা যেখানেরই হোক, বাড়ির হোক হোটেলের হোক যেখানেই হোক, ও দেওয়ালের দিকেই শোয়াটা প্রেফার করে। কারণ একটা বিষয় হচ্ছে, ওর একটা খুব বিশেষ গুণ আছে, ও ঘুমের ঘরে খুব ভালো লাথি মারতে পারে। এবার সেই জন্য ও দেওয়ালটাকে প্রেফার করে যাতে লোকজনকে না মেরে ফেলে ভুল করে, ঠিক আছে। এবার ও বলছে যে আমি দেওয়ালের দিকে যথারীতি গিয়ে শুয়ে আছি। কিছুক্ষণ পর মোটামুটি 2-2:30 বাজছে। বলছে প্রথমত তো দিনের বেলা, তারপরে মনে হচ্ছে রুমে সে আলো নেই, কিছু কোনো নেই, ঠিক আছে, আলো ঢুকছে না, লাইট জ্বালাতে হচ্ছে রীতিমতো, একটা মানে হালকা লাইট একটা জ্বলছে এই ঘরের ভেতর সবসময়তে। যে তখন ছোটদা বলছে আমি না স্পষ্ট ফিল পাচ্ছি কেউ একটা আমার কাছে শুয়ে আছে। আমি বলছি মানে? বলছে তাহলে আমি দেওয়ালের দিকে মুখ করে শুয়ে আছি, তো তাহলে আমার পিঠের দিকে বিছানা পুরোটা ফাঁকা, কারণ কেউ নেই রুমে। আমার পুরো মনে হচ্ছে যে আমার পেছনে কেউ একজন শুয়ে আছে, আমি স্পষ্ট বুঝতে পারছি। আমি এটা কিভাবে বুঝছিস? বলছে তুই শো, আমাকে সঙ্গে সঙ্গে বললো আর কি। তাহলে হ্যাঁ বুঝতে পেরেছি তুই ব্যাপারটা কিভাবে বোঝাতে চাইছিস আর কি। বলছে রীতিমতো ফিল করছি কেউ একজন বিছানায় আছে। আমি সঙ্গে সঙ্গে কি করলাম, আমি ভয়টা কাটানোর জন্য আমি বিছানার দিকে মুখ করে দেওয়ালের দিকে পিঠ করে শুলাম, তাতেও ফিল হচ্ছে যে কেউ পেছন দিকে আছে। এবার এইটা ওর কাছে একটু বেশি ভয়ানক লেগেছে, মানে ওর একটু ঘাবড়ানি লেগেছে। বলছে এটা কি করে হতে পারে যে দেওয়ালের দিকে আমি পিঠ করে শুয়ে আছি, তাহলে পিঠের দিকে কি করে কে শুতে পারে? তো যাই হোক, ও জোর করে ঢাকা টাকা নিয়ে ঘুমোচ্ছে। আর ওর একটা ব্যাপার হচ্ছে, যখনই থাক বছরের যে কোনো সময় থাক, ও গায়ে চাদর নিয়ে আসে, ও চাদরটাকে নিয়ে পুরোটা ঢাকা দিয়েও শুয়ে আছে। আর ওর ঘুম খুব পাতলা। ও বলছে কিছুটা একটা তন্দ্রা ভাব এসছে, আর সেই সময়তে আমি স্পষ্ট বুঝতে পারছি আমার পায়ের কাছে কেউ একটা দাঁড়িয়ে আছে ঘরের ভেতর। ঘরে লাইট জ্বলছে, কিন্তু ও বলছে আমি স্পষ্ট বুঝতে পারছি, দেখো চাদরের ভেতর থেকেও তো একটা আলোর ভাব পাচ্ছে ঘরের ওই হালকা লাইটের, ও তাতেও বুঝতে পারছে স্পষ্ট যে ওর পায়ের কাছে কেউ একজন দাঁড়িয়ে আছে। ও কি করেছে, 1 সেকেন্ড 2 সেকেন্ড ওয়েট করে
ঘাবড়েই মানে ওই ভয়ের মধ্যেই চাদরটাকে হুট করে সরিয়েছে, দেখছে কিচ্ছু নেই, নাথিং। ও না আর থাকতে পারেনি রুমে, বলছে আর কিছুক্ষণ চেষ্টা করেও আমি আর থাকতে পারলাম না, আমি বাধ্য হয়ে বেরিয়ে এলাম রুম থেকে। ও সরি, প্রথম দিন রাত্রে ছোটদা বলছে একটা অদ্ভুত ঘটনা, 11:30 নাগাদ, ওরা তখন গল্প টল্পই করছিল, বলছে মুন্নি আর জয় ওরা এসে দরজায় নক করে বলছে, এই তোরা কি আমাদের ঘরে এসে কেউ ডেকে গিয়েছিস? তাই বলছে। এবার যারা যারা ছিল ওখানে তারা সবাই বলছে আমরা এখানে বসে তাস খেলছি, আমরা কেন উঠবো? একেই তো ওদের সাথে রুমে ওরকম ঘটনা ঘটেছে, তো কেউ আর সাহস করে, মানে ওই ঠক ঠক আওয়াজের পর ওদের একটু হালকা হালকা ভয় সবারই লাগছে টুকটাক, সন্তুরও সব ভয়টাই নাই, কিন্তু কেউ ওঠেনি। তো মুন্নি এসে বলেছে সেটা, ছোটদা বলছে না কেউ যায়নি, এরকম কেউ বেরোয়নি। তো বলে আচ্ছা ঠিক আছে, তো তোরা খেয়ে এসছিস? বলে জিজ্ঞেস করেছে, বলছে না আমরা খাবো না, বাইরে থেকে ওই দুপুরবেলায় ওরা সন্ধ্যাবেলায় বেরিয়েছিল যারা, ওরা খাবার টাবার নিয়ে এসেছিল, নিয়ে এসে খেয়েছে। ওকে ঠিক আছে। এবার যথারীতি দ্বিতীয় দিন দুপুরবেলা ওরকম ছোটদা থাকতে না পেরে বেরিয়ে গেছে ছোটদা রুম থেকে। বেরিয়ে যাওয়ার পর সন্ধ্যেবেলা প্রায় 7:30 8টার দিকে ওরা সবাই মিলে এসে রুমে ঢুকেছে, একসাথে সবাই মিলে এসে ঢুকেছে আগের দিনের মতোই ওরা বসে তাস টাস খেলছে, টুকটাক ওই ভাজাভুজি খাবার দাবার নিয়ে এসছে, সবকিছু নিয়ে এসে ওরা খাওয়া দাওয়া করছে, বসে তাস টাস খেলছে। সেই সময় ছোটদা বলছে এগেন ঠিক 9টা পার হয়েছে, আবার ওই আওয়াজ, আবার আমরা তিনজন মিলে একইভাবে টেস্ট করে বহুত ভাবে পরীক্ষা করে, ছোটদা বলছে আমি রীতিমতো বাথরুমে গিয়ে দরজা খুলে প্রত্যেকটা কোণা ভালোভাবে আমি দেখে এসেছি, কোনো কিচ্ছুটি নেই যেখানে ওরকম আওয়াজ তৈরি হতে পারে, বাট ওই আওয়াজটা আমরা পাচ্ছি। যতবার বাথরুমে ঢুকছে বন্ধ হচ্ছে, আর এদিকে এলেই আওয়াজটা বেড়ে যাচ্ছে। ঠিক আছে, এইবার এই সময়তে ছোটদার কি মনে হয়েছে, মোটামুটি তখন রাত বাজছে ধরো 11:30 11টা, ঠিক আছে, হঠাৎ ওই যে আগের দিন কান্নাটা পাচ্ছিল না ওরা, কান্নাটা জোরতর সাউন্ড এসছে, মানে একদম রীতিমতো জোরে সাউন্ড আসছে, যেন মনে হচ্ছে পাশের ঘরেই কেউ কাঁদছে। ঠিক আছে, আচ্ছা, এবার রীতিমতো তিনজনের সবার না গায়ে কাঁটা দিয়ে উঠেছে, খুব স্বাভাবিক, হঠাৎ করে যদি ওরকম সাউন্ড শোনে চমকে তো উঠবেই, একটা খেলার ইয়েতে আছে সবাই আর কি ঠাট্টা করছে। আর কান্নাটা বলছে, ছোটদা বলছে যতটা না কান্না, তার মধ্যে একটা গোঙানির আওয়াজ, মানে একটা রাগও আছে, কোন একটা চাপা কষ্টও আছে, আবার হতাশা টাইপেরও আছে, বলছে কেমনই একটা কান্নাটা। ঠিক আছে, তো বেশ কিছুক্ষণ ধরে ওরা তিনজন মিলে শোনার পর সন্তু সাহস করে উঠেছে। সন্তু যে সাহসী, তারও ভেতর কেঁপে গেছে, কারণ খুব স্বাভাবিক একটা ব্যাপার, বোঝো, ভূত টুত যাতেই কেউ কিছু বিশ্বাস করুক চাই না করুক, পাশের ঘর থেকে যদি ওরকম আচমকা সাউন্ড আসে তাহলে যে কেউ চমকাবে। সন্তু গিয়ে দরজাটা খুলেছে, খোলা মাত্র সাউন্ড গায়েব, দরজাটা খুলেছে, খোলা মাত্র সাউন্ড গায়েব। সন্তু চমকে গেছে, সন্তু বলছে কি হলো এটা? ঠিক আছে, এবং সবাই চমকেছে ব্যাপারটাতে, দরজাটা খুলেছে সাউন্ডটা গায়েব, কি হলো এটা? সবাই চমকেছে। চমকানোর পর সন্তু দরজাটা লাগিয়ে চুপচাপ বসেছে, বসে বলছে ঘরে কিছু তো গন্ডগোল আছে। বলতে বলতে বাথরুমে একটা কল ছিল, পুরো কল থেকে যে ছচ্ছ করে আওয়াজটা হয় না জল পড়ার, ঠিক ওরকম টাইপের জল পড়ার একটা আওয়াজ হচ্ছে। কল থেকে পুরো ছচ্ছড়িয়ে জল পড়ার আওয়াজ শুনে সবারই তো অবস্থা খারাপ, যে কি হলো, আমরা কেউ বাথরুমে যাইনি, কি করে কল খুলতে পারে, সবাই যথেষ্ট অবাক। যেই বাথরুমটা খুলেছে, খুলে দেখছে না জল টল কিচ্ছু পড়ছে না। এবার ছোটদা বুদ্ধি করে বলেছে একটা কাজ করতে, বাথরুমটা খোলা রাখ, কেউ যাবি না, কেউ ওঠার দরকার নেই, কি হচ্ছে দেখছি। বাথরুমে লাইট জ্বালিয়ে খোলা রেখে এসে বসেছে, সেই অবস্থাতেও ওই কান্নার আওয়াজটা আসছে। দেখতে গেলে কিছু দেখা যাচ্ছে না, কিন্তু সেই অবস্থাতেও কান্নার আওয়াজটা আসছে। তিনজন বেডে পাশবালিশ টাসবালিশ ফেলে দিয়ে 3টে মাথার বালিশ রেখে পাশাপাশি, মানে সেই যে যত পেরেছে একে অপরের সাথে সেঁটে গিয়ে ঘুমিয়েছে সেদিন, কষ্ট করে, মানে শুয়েছে আর কি। ঘুমকে কতটা ঘুমিয়েছে সেটা পরের ব্যাপার, বাট শুয়ে পড়েছে। শুয়ে পড়ার পর ছোটদা বলেছে যেটা ও দেখেছে, ছোটদা বলছে বিশ্বাস কর, আমি মানে ওর একেই তো প্রচন্ড ভীতু, ছোটদা এমনিতে একটু ভীতু, ওর কথা আটকে গেছিল। ওর একটা প্রবলেম হচ্ছে, আজকে স্টোরিটা হয়তো ছোটদাই বলতো আমার জায়গায়, কিন্তু ছোটদা একটু স্পেশাল, ওর কথা বলাতে একটু ইস্যু আছে, তুমি ওর কথা শুনলে বুঝতে পারবে পরে। ঠিক আছে, তুমি কথা বুঝতে পারবে, বাট ও স্পিকিং স্পষ্ট নয়, বুঝতে পেরেছো তো ব্যাপারটা? ওকে, আচ্ছা, তারপর কি হলো? এবার যথারীতি ছোটদা, এবার একটা ব্যাপার হচ্ছে কি, যে ও ভীতু হলেও মানে ওর একটা ইন্টারেস্ট আছে যে জিনিসটা কি। তো ছোটদা বলছে আমি রীতিমতো কথা বলতে পারছি না, আমার কথা আটকে গেছে, আমি যেটা দেখেছিলাম। আমি কি দেখেছিলি? বলছে দেখছি সিলিং থেকে একটা ঝুল হয় না ঘরের, বলছে একটা শরীর, একটা
মহিলা শরীর বোঝা যাচ্ছে, ছায়া, ঘরে নাইট বাল্ব জ্বলছিল, ঠিক আছে, ওদের অত কিছুর পরও সাহস পাবো, ঘরে নাইট বাল্ব জ্বালিয়ে শুয়েছে। বলছে একটা মেয়ের শরীর গলায় দড়ি দিয়ে যদি ঝোলানো হয় তাহলে যেটা দেখতে লাগবে আমি সেটা একটা ছায়ার মতো দেখছি ওখানে, স্পষ্ট ছায়ার মতো। ওই জন্য বললাম না, ঘরের যে ঝুল হয়, ও দেখছে ঝুলের মতো কিছু একটা ঝুলছে। ঝুল যেমন দেখতে কি হয়, যদি নাইট বাল্বে তুমি দেখো ছায়ার মতোই তো মনে হবে, ঠিক ও বলছে ঠিক ঝুলের মতো লাগছে দেখতে। আর আমি না দেখে চমকে গেছি, ও শেপটা দেখেই বুঝে গেছে, ঠিক আছে, ও এতটাই চমকেছে, ও পাশের জনকে থাবা মেরে ডাকছে, বাট ওর মুখ দিয়ে কোনো সাউন্ড বেরোচ্ছে না, ও গোঙাচ্ছে, ঠিক আছে, পাশের জনকে থাবা মারছে, পাশের জনের এত ঘরে ঘুমিয়ে গেছে ওই টাইমে, একটু আগে অব্দি কিন্তু ওরা সবাই ঘুমাচ্ছিল না, তন্দ্রার মধ্যে গেছিল সবাই, বাট ছোটদা বলছে কি অদ্ভুত, ওই মুমেন্টে আমি ওদেরকে ডাকছি কেউ যেন শুনতে পাচ্ছে না। তারপরে ও মুখটা ঘুরিয়ে কোনো রকমে দুহাত দিয়ে ডেকেছে পাশের জনকে, তখন পাশের জন ধরপড় করে উঠেছে। আর যখন উঠেছে ও সিলিং এর দিকে হাত দিয়ে দেখিয়ে দেখছে কিচ্ছু নেই, ঠিক আছে, সিলিং এর দিকে দেখিয়েছে কিচ্ছু নেই, ওর আর ঘুম আসেনি। ও বলছে আমি সারাটা রাত চুপচাপ ওইভাবেই শুয়ে থেকেছি। বলছে ভোরবেলার দিকে রীতিমতো আমি শুনতে পাচ্ছি, তন্দ্রার মধ্যে ছিল তো সারাটা রাতের মধ্যে, যতই যাই হোক, যতই ও বলুক যে ঘুমাবো না, তবু একটা তোর ক্লান্তি ছিল ঘুমানোর জন্য, ও শুয়েছে চুপচাপ ওইভাবে ঢাকা দিয়ে কোনো রকমের কষ্টে মষ্টে শুয়ে পড়েছে। তারপরে সেই ঘরে লাইট টাইট জ্বালিয়ে, হ্যাঁ, সবাই মিলে একসাথে আবার সেই জোর করে ও শুয়ে পড়েছে। এবার সবাই তো বিশ্বাস করছে না যে ও কি দেখেছে, ও বলছে কোনো রকমে তুতলে, কারণ ওর কথা আটকে গেছে তখনও, ঠিক আছে, কিন্তু কেউ বিশ্বাস করছে না ও কি বলছে। বলছে দেখ ওরকম হয় নাকি, কারণ সবাই সাউন্ড শুনেছে, প্রত্যক্ষ কিছু দেখেনি, ছোড়দা দেখেছে, সেটা বলতে পারছে না। এটা দেখার পর মোটামুটি ভোরবেলা প্রায় 3-4টে ছোড়দা বলছে জানিস, আমি ওই যেরকম কান্না পাশের ঘর থেকে শোনা যাচ্ছিল, সেরকম রীতিমতো আমি পাশের ঘর থেকে বুঝতে পারছি দুটো মেয়ে কথা বলছে, ফিস করে কথা বললে দেখো, মেয়েদের ফিসফিসিয়ে কথা আর ছেলেদের ফিসফিসিয়ে কথার কিন্তু সাউন্ডের একটা ডিফারেন্স পাওয়া যায়। তো ও বলছে যে রীতিমতো দুটো মেয়ে যেন ফিসফিসিয়ে কথা বলছে পাশের ঘর থেকে, আমি শুনতে পাচ্ছি। আমি বলছি আমার গায়ে কাঁটা দিচ্ছে, মানে আমি ছোড়দার কাছে শুনে না আমার নিজেরই কাঁটা দিচ্ছিল শুনে। ছোড়দা বলছে আমি চুপচাপ শুয়ে আছি কাঠখোট্টা হয়ে। কোন রকমে ওরা সকালবেলা উঠেছে, ঠিক আছে, উঠে ওরা ডিসিশন নেয় যে এই রুমটাতে কিছুতেই থাকবে না। তৃতীয় দিন কথা বলছে, এটা সকালবেলা, ও কিছুতেই থাকবে না, এটা ওর টার্গেট। ওরা সবাই মিলে নিচে নেমেছে। নিচে নামার পর ঠিক উল্টো দিকেই বললাম না মেসোমশাদের হোটেল ছিল, তো ওর পাশে একটা ছোট্ট ওই ঝুপড়ি যে চায়ের দোকান হয় রাস্তার ধারে, ওর একটা চায়ের দোকান ছিল। তো ওখানে ওরা গেছে, ওই 5 জন মিলেই চা খেতে গেছে একসাথে, ঠিক আছে। এবার চা খেতে গিয়ে সবাই গম্ভীর, মুন্নি জিজ্ঞেস করছে ছোটদাকে কি হয়েছে রে, এত গম্ভীর, হ্যান ত্যান। ওই কিছু না, এড়িয়ে গেছে, মানে ছোটদা ব্যাপারটা বলতে চাইছে না ওখানে। হ্যাঁ, দিয়ে মুন্নি বলছে এই হোটেলটা থাকবো না, দেখি আজকে রুমটা দিয়ে দেবে কিনা। এবার তৃতীয় দিনের দিন রুমটা বিকেলে পাওয়ার কথা, ঠিক আছে, আর ওরা সকালে এই ব্যাপারটা ডিসকাশন করছে, ঠিক আছে। ওদের কথাবার্তার একটা আওয়াজ শুনে, মানে ওখানে চায়ের দোকানে বলছে তখন ফাঁকাই ছিল, যে চাওয়ালা সে গেস করেছে, মানে সে একটা আইডিয়া করেছে যে ওরা হোটেলে কিছু একটা প্রবলেম ফেস করছে। তো সেই আইডিয়া থেকে চাওয়ালাটা ওদেরকে জিজ্ঞেস করেছে তোমরা কোথায় আছো, কোন হোটেলে উঠেছো। তখন বলছে যে উল্টো দিকের এই হোটেলটায় আমরা উঠেছি। বলছে এই হোটেলটায়, ও আচ্ছা। বলছে কেন, আপনি দেখলেন না আমরা বেরিয়েছি? বলছে অত খেয়াল করিনি, তাই বলছে। ও আচ্ছা। দিয়ে তারপর লোকটা হট করে বলছে এই হোটেলটা তো আসলে হোটেল নয়, এটা আসলে একটা লেডিস হোস্টেল ছিল। লোকটা বাঙালি, হ্যাঁ। লোকটা বলছে যে এই হোটেলটা তো হোটেল নয়, এটা একটা লেডিস হোস্টেল ছিল। হ্যাঁ, প্রবলেম আছে, অনেকেই এটা থাকে না এই হোটেলে। আপনারা কদিন আছেন? তাই বলেছে। 2 দিন। বলছে বাবা, এখানে তো ম্যাক্সিমাম 1-1.5 দিন থেকেই চলে যায় সবাই, তাই বলছে। ছোটদারা অবাক হয়েছে শুনে রীতিমতো। বলছে কেন, কি প্রবলেম আছে? বলছে কিছু না, মানে ও ব্যাপারটা বলতে চাইনি, হ্যাঁ, কারণ ও দেখছে যে এই হোটেলে লোক এলে ওরও ব্যবসা বাড়বে, ঠিক আছে। এবার কিন্তু এখানটায় যেগুলো যারা গেছে তারা মোটামুটি ইয়াং, ও সবাইকে দেখেছে, ওটা থেকে একটু বলেছে ব্যাপারটা যে না কিছু তো প্রবলেম আছে। এবার 5 জন মিলে ওরা এসে হোটেলের যে নিচে রিসেপশনে ছিল তাকে এসে চেপে ধরেছে, যে কি ব্যাপার বলো তো। কেয়ারটেকারটাকে ধরেছে। কেয়ারটেকারটা বলেছে কি হয়েছে? না এইসব আমরা ফেস করেছি। কি হয়েছে, কি ব্যাপার? মুন্নি তখন স্বীকার করছে যে আমিও দেখেছি, আমিও অনেক কিছু দেখেছি, আমিও অনেক কিছু ফেস করেছি। এবার তো মুন্নির পার্টটা আসবো। তো কেমন লাগছে আজকের এই ঘটনাটা? আমার তো বেশ ক্রিপি লাগছে। কে ছিল ওই
শ্যাডোই ফিগার, কেনই বা ওরকম বিকট হাড় কাঁপানো কান্না ভেসে আসতো বাথরুম থেকে? কি হয়েছিল আসলে? জানতে হলে পুরোটা শুনতে থাকুন। মুন্নিও তখন বলেছে, ছোটদা তখন ওখানে কথাবার্তা বলে, যাই হোক এবার এখানে ব্যাপারটাকে বলে নি। তো এখানে এবার ওদেরকে জিজ্ঞেস করেছে কেয়ারটেকারকে যে কি ব্যাপার, কি এখানে কি প্রবলেম তোমাদের এখানে? বলছে না কিছু প্রবলেম নেই। তো বলছে কিছু তো প্রবলেম আছে, আমরা এগুলো শুনেছি, এগুলো দেখেছি, হ্যাঁ এগুলো আমরা ফেস করেছি, তো কি প্রবলেম তোমাদের হোটেলে, কি প্রবলেম আছে? বলছে না কিছু প্রবলেম নেই। বলছে কিছু তো প্রবলেম আছে। বলছে ফালতু কেন আপনারা জোর করে দুর্নাম করছেন হোটেলে, এমনিতেই হোটেলে লোক আসেন, আপনারা ফালতু দুর্নাম করে দিচ্ছেন। এবার ওড়িয়া ওরা ধরো, ঠিক আছে, ওড়িয়া ভাষার টানে বলছে। আর হোটেলের যে মালিক, কেয়ারটেকারটা ওড়িয়া, বাট হোটেলের যে মালিক সে কিন্তু বাঙালি। এবার কেয়ারটেকারটা মালিককে ডেকেছে, দেখুন বাবু কি সব বলছে। এবারে মালিকটা এসেছে, মালিকটাকে বলেছে, মালিকটা না এড়িয়ে যাচ্ছে। মালিকটা বারবার বলছে তোমরা দুর্নাম করার জন্য বলছো, ভাল লাগছে না তোমরা চলে যাও, থাকতে না হলে চলে যাও, স্ট্রেট কাট কথা, থাকতে না হলে চলে যাও, এভাবে বলে দিচ্ছে। ঠিক আছে, দুর্নাম করছো কেন? তাই বলছে। বলছে দুর্নাম কেন করতে হবে আপনার হোটেলে, কি প্রবলেম? কিছু প্রবলেম না। দিয়ে তারপর রাগারাগি একটা কথা কাটাকাটি হয়েছে। দিয়ে ওপরে উঠে সবাই মিলে ডিসকাশনে বসেছে, কি ব্যাপার? ছোটদা তখন মুন্নিকে জিজ্ঞেস করেছে কি হয়েছে এবার বলতো। ঠিক আছে, মুন্নি এবার প্রথম দিনকে যেটা ফেস করেছে সেটা খুবই অদ্ভুত। মুন্নি এবার বলছে, প্রথম দিন তো ছোটদারা নিজেদের রুমে চলে গেল শুতে, মুন্নিরা রুমে এসেছে। মুন্নি আর জয় তখন ওরা ঠিক করেছে একটু সমুদ্রের ধারে যাবে, ফটো তুলবে। নতুন একটা ক্যামেরা কিনেছিল জয় তখন, ডিএসএলআর একটা ওই D3400 নিকনের বা এরকম কিছু, ওটা থেকে ফটো তুলবে, ঘুরবে একটু, দিয়ে আসবে রুমে। ওকে, তো ওরা গিয়ে সমুদ্রের ধারে ফটো তুলেছে, রুমে এসেছে। রুমে এসে রুমেও কিছু ফটো তুলেছে। ঠিক আছে, মুন্নির ফটো তোলার পর ক্যামেরাটা ওরা টেবিলের ওপর রেখে বাইরে খেতে গেছিল সকালবেলা, মানে মোটামুটি ধরো 11টা 11:30 বাজছে, ওদের খিদে পেয়েছে, ওরা খেতে গেছিল। ক্যামেরাটা ঘরে ছিল কোথায়, ঘরে একটা ছোট্ট টি টেবিল ছিল, টি টেবিলের ওপরে রাখা ছিল। ওরা ঘুরে আসার পর দরজা খুলে মুন্নি বাথরুম যেতে যাবে, টি টেবিলটা হয়ে বাথরুম যেতে হবে ওকে। ও যেতে গিয়ে টি টেবিলের উপর দেখছে ক্যামেরাটা, তার উপরে কেউ যেন মোটামুটি আধা বোতল জল ঢেলে দিয়েছে। কি বলছো গো? হ্যাঁ, ও বলছে না টেবিলে কোনো বটল ছিল, না ছাদে কোনো ফুটো ছিল, না বাইরে থেকে কোনো পাইপ ভরে জল ঢালা পসিবল, কারণ দোতলা ওটা। ঠিক আছে, কোনো যুক্তি নেই ওখানে জলটা পড়ার। বাট জলটা এলো কোথা থেকে? ক্যামেরার উপরে কে জল ফেলবে? আর নতুন ক্যামেরা, সবচেয়ে মানে যেটা কষ্টের বিষয়, ক্যামেরাটা একদম নতুন। তো এইটা থেকে ওদের শুরু মুন্নিদের সাথে। এবার মুন্নিরাও সেম ওই বাথরুমে ঠোকার আওয়াজ পেয়েছে, কান্নার আওয়াজ পেয়েছে প্রথম দিন। সেকেন্ড দিন ওদের সাথে যেটা হয়েছে, প্রথম যেটা শুরু হয়েছে সন্ধ্যেবেলা, বলছে ঘরে মরা পচা গন্ধ, মরা পচে গেলে যেরকম গন্ধ হয় ঠিক ওরকম গন্ধ। মুন্নি বলছে থাকতে পারছি না, আমরা রুম স্প্রে মারছি, হ্যাঁ ডিও মারছি, কোনোভাবে থাকতে পারছি না। একটা রুম স্প্রে দিয়ে গেছিল ওদের রুমে, তো কোনোভাবে ওরা ওই গন্ধে থাকতে পারছে না, অত স্প্রে দিয়েও। এবার বাজে গন্ধ বেরিয়েছে। ঠিক আছে, মুন্নি রীতিমতো বলছে যে তারপর থেকে ফিল হচ্ছে ঘরে কেউ যেন একটা আছে, ঘরে কেউ একটা আছে, তৃতীয় ব্যক্তি কেউ একজন আছে। ওরও সেম ফিলটা এসেছে। মুন্নি তারপর বলছে আমি বাথরুম থেকে বেরিয়ে আয়নাতে যখন মুখটা দেখে আমি চুলটুল আঁচড়াতে গেছি, আয়নার ঠিক অপোজিটে, না মানে ঘরের দরজা দিয়ে ঢুকেই বাঁ হাতে আয়না আর অপোজিট একটা জানলা, ওই বা আয়নাতে দাঁড়িয়ে ও চুল আঁচড়াচ্ছে। আর ও বলছে স্পষ্ট আমি দেখতে মানে ফিল হচ্ছে যে জানলা থেকে কেউ যেন আমাকে দেখছে, কেউ যেন আমাকে, মানে রীতিমতো আমার মনে হচ্ছে যে ওখানে কেউ একটা দাঁড়িয়ে আছে, আমি একটা ছায়া দেখতে পাচ্ছি বাইরে, মানে পর্দা টাঙানো আছে বাট বাইরে থেকে তো আলোটা হালকা আসছে। ও বলছে আমি রীতিমতো বুঝতে পারছি কেউ যেন আমাকে দেখছে, ও আয়নাতে রিফ্লেকশনটা থেকে ফিল করছে ব্যাপারটা। জয় সঙ্গে সঙ্গে ওর কথা শুনে দরজা থেকে বেরিয়ে যায়। বেরিয়ে গিয়ে যেটা দেখতে পায়, মানে যেটা ওদের মাথায় ক্লিক করে, সেটা হচ্ছে জানলাটার বাইরে তো খাড়া দেওয়াল, বাইরে রাস্তা। বুঝতে পারছো ব্যাপারটা? জানলাটার বাইরে রাস্তা, খাড়া দেওয়াল, ওখানে দাঁড়ানোর কোনো জায়গা নেই, কিন্তু ওখানে ও ফিল পাচ্ছে যে একটা কিছু দাঁড়িয়ে ছিল বা দাঁড়িয়ে আছে। মুন্নি যেটা জায়গাটা খুবই পিকিউলিয়ার শুনতে লাগলো। ঠিক আছে, ভাবার চেষ্টা করলাম ব্যাপারটা। হ্যাঁ এটা ঘটেছে ওদের সাথে। ওকে, আচ্ছা আচ্ছা। এবার তারপরে ওরা দুপুর বেলাতে বেরিয়ে যায়, খাওয়া দাওয়া করে। এবার এখানে একটা বিষয় হচ্ছে, মুন্নির জায়গায় অন্য কোনো মেয়ে হলে অনেকটাই ঘাবড়াতো। মুন্নি কেন এতটা ঘাবড়ায়নি? মুন্নি একটু সাহসী,
সত্যি মুন্নি ছোটদার থেকে একটু সাহসী, দুজনের রাশি এক। হ্যাঁ মানে এটা একটা অদ্ভুত বিষয়, ওদের দুজনের জন্ম রাশি এক, কিন্তু ছোটদা যতটা ভীতু মুন্নি ততটা ভীতু নয়, ও একটু সাহসী মেয়ে হলেও। মুন্নি ব্যাপারটা ফিল করে জয়কে বলার পরও, মুন্নি জয় দুজনে ফেস করার পরও ব্যাপারটা এড়িয়ে গেছে ওরা দুজন। ওরা এড়িয়ে গিয়ে দুপুরবেলাতে বেরিয়েছে, ওরা দুপুরবেলায় খেতে বেরিয়েছে, খেতে বেরিয়ে খাওয়া দাওয়া করে সন্ধ্যেবেলা ঘুরে টুরে মোটামুটি রুমে ঢুকেছে প্রায় 9টা হবে, মানে ছোটদারা ততক্ষণ রুমে ঢুকে গেছে, ওরাই লেটে ঢুকেছে ঘুরে টুরে। রাত্রি তখন 12টা 12:30 হবে। মুন্নি বাথরুম করতে উঠেছে, ওকে বাথরুমে যাবে। বাথরুম করতে গিয়ে ও বলছে আমি জাস্ট বাথরুম সেরে উঠে হাতটা ধুয়েছি, আর যেখানে বাথরুমের বেসিনটা রাখা আছে তার উপরে একটা আয়না আছে, ঠিক আছে, যেখানে বেসিনটা আছে বাথরুমে তার ঠিক ওপরেই একটা আয়না রাখা আছে। ও আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে আছে, ও বলছে আমি রীতিমতো দেখতে পাচ্ছি যে আমার পেছনে মোটামুটি 4-5 হাত দূরে একটা ছায়ামূর্তি যেন দাঁড়িয়ে আছে, ধোঁয়াতে, ঘন ধোঁয়া যদি হয় কিন্তু কালো ধোঁয়া হতে হবে। মুন্নি রীতিমতো ঘাবড়ে গেছে, ও ভীতু নয় বাট ও ঘাবড়ে গেছে জিনিসটা দেখে। ও বলছে আমি না ওটা দেখে, বিশ্বাস কর আমি ফার্স্টে চোখ কচলেছি ওখানে দাঁড়িয়ে, তারপরেও দেখেছি, তারপরে আমি তাড়াহুড়ো করে বাথরুম থেকে বেরিয়ে চলে এসেছি। ও জয়কে রাত্রে কিচ্ছু বলেনি। ওই 12টার সময় ঘটনাটা ঘটার পর ঠিক কিছুক্ষণ পরেই জয় উঠেছিল, মোটামুটি কিছুক্ষণ বলতে কি 1টা-1.5টা হবে, ঠিক আছে, 1-1.5 ঘন্টা পর। এবার জয়ের সাথে অদ্ভুত ঘটনা, জয় বাথরুম থেকে বেরিয়ে এসেছে, বাথরুম থেকে বেরিয়ে এসে জাস্ট গায়ে ঢাকাটা নিয়ে শুতে যাবে, বৃষ্টি পড়েছে, ঠান্ডা ওয়েদার, গায়ে ঢাকাটা নিয়ে শুতে যাবে, তখন দরজায় টোকা। জয় বলছে আমি না টোকা শুনে প্রথমেই ভেবেছি যে দাদা এসছে হয়তো, মানে ছোটদার কথা বলছে, যে দাদা এসেছে হয়তো কিছু লাগবে কোনো কারণে, ওই জন্য দরজায় এসে টোকা মারছে। জয় উঠেছে, উঠে দরজাটা খুলেছে, খোলা মাত্র দেখছে কিছু একটা সাট করে সরে গেল ডান দিকে, আচ্ছা, একটা কালো ছায়ামূর্তি যেন সাট করে ডান দিকে সরে গেল। সিঁড়ির দিকে নয় কিন্তু, পজিশন তোমার মনে আছে আমি যা যা বলেছি সেই পজিশন ওয়াইজ, ও কিন্তু সিঁড়ির দিকে বললো না, বললো ডান দিকে, তার মানে করিডোর ওয়াইজ ছাদের দিকে। জয় ঘরের বাইরে মুখটা বেরিয়ে এরকম এরকম এদিক ওদিক দেখলো, দেখছে কিছু নেই, একবার সিঁড়ির দিকে দেখেছে, একবার ডান দিকে দেখেছে, কিচ্ছু নেই। এবার জয় না একটুখানি হেঁটে গিয়ে ছোটদাদের রুমের পাশে গিয়ে ছোটদার দরজাতে কান পেতে দেখলো কেউ জেগে আছে কিনা, তো কেউ জেগে নেই, কোনো সাউন্ড নেই। ও চুপচাপ গিয়ে শুয়ে পড়েছে জয়। আবার শুয়ে পড়ে আবার গায়ে ঢাকা নিতে যাবে, আবার নক। এবার যেই উঠেছে না, উঠেও আবারও ডান দিকে তাকিয়েছে, কারণ বাঁ দিকে তো দেওয়াল, দরজা দিয়ে উঠে ডান দিকে যেই বেরিয়ে ডান দিকে তাকিয়েছে, তাকিয়ে দেখছে ছোটদাদের ঘরের যে দরজাটা, মাঝখানে 2টো ঘর আছে কিন্তু, তারপরে ছোটদাদের ঘরের যে দরজাটা, সেখানটায় একটা ছায়ামূর্তি স্পষ্ট দাঁড়িয়ে আছে। জয় রীতিমতো কে কে এরকম করে উঠেছে, কিন্তু কোনো রিপ্লাই আসেনি ওখান থেকে, ঠিক আছে, কোনো সাউন্ড রিপ্লাই আসেনি। ও তারপর কি করেছে, আস্তে আস্তে এগিয়ে গেছে। জয় যেটুকু ছোটদাকে বলেছে আমি সেটাই তোমাকে বলছি এখন, ঠিক আছে। তো জয় বলছে ও রীতিমতো একটা আবেশে হাঁটছে, ওর পেছনে একটা আবেশ বরাবর ওর পেছনে হাঁটছে, আবেশ নিয়ে। ছায়ামূর্তিটা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে ওই যে খোলা ছাদ ছিল, করিডোর বরাবর সোজা গিয়েছে খোলা ছাদ, সে খোলা ছাদ বরাবর সোজা হেঁটে গেছে, এবং তার থেকে মোটামুটি কতটা হবে, 2টো ঘরের গ্যাপেরও কম, মানে কতটা বলবো তোমাকে, 5-6 হাতের ডিস্টেন্সে, হ্যাঁ সরি 2টো ঘর কোথায়, 5-6 হাতের ডিস্টেন্সে ওই ছায়ামূর্তিটাকে ফলো করতে করতে গেছে ছাদ অব্দি, ঠিক আছে। এবং ছাদটা ছিল খোলা ছাদের ঠিক রেলিং, মানে করিডোর বরাবর গিয়ে যে খোলা ছাদের যে বরাবর রেলিংটা যেটা, ঠিক ওখানে গিয়ে ছায়ামূর্তিটা মিলিয়ে যায়। জয় ওই সময় জয়ের সম্বিত ফেরে যে আর 2-1টা স্টেপ এগোলে ও ডাইরেক্ট নিচে, হাত পা তো ভাঙবে, মানুষটা না মরুক অন্তত হাত পা তো ভাঙবে। জয় বলছে তখন আমার সম্বিত ফিরছে যে আমি ছাদে কেন, মানে ও যে দরজা থেকে বেরিয়ে ছায়ামূর্তিটাকে কে করে ডেকেছে ওটুকুই ওর লাস্ট মনে আছে, ওখান থেকে ওই ওয়েটুকু ওর আর মনে নেই ও কি জন্য অত দূর গেল। ও ঘুরে চলে এসেছে, পুরো ঘটনাটা চুপচাপ হজম করে কাঁপতে কাঁপতে ঘরে এসেছে রীতিমতো ভয়ে।
জয়ও সাহসী লোক, কিন্তু কাঁপতে কাঁপতে ঘরে এসেছে। ও বলছে যে এটা কি হলো আমার সাথে। আর কিছুটা দেরি হলে, যদিও দু একটা স্টেপ আর একটু এগোতো, তাহলে কি হতো, ও ধপ করে গিয়ে নিচে পড়তো, হাত পাটা তো ভাঙতো। এই ঘটনার পর ও রাত্রে এসে রুমে বহু কষ্টে শোয়, ঘুম তো আর আসে না, কোনোভাবে রুমে এসে শুয়ে থাকে। বেশ মোটামুটি 3:30 4টে হবে ভোরবেলা। জয় একটু জল খেতে উঠেছে, ঘরে নাইট ল্যাম্পটাই জ্বলছিল। সেই সময় ও দেখছে মুন্নির মাথার কাছে, মানে মুন্নি যেদিকে মাথা করে শুয়ে আছে, একটা কালো ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। এবং আমার এই পুরো ঘটনাটাতে আমি ছোটদাকে বারবার একটা জিনিস মানে করছিলাম, যে তোরা সবাই এরকম ছায়া মূর্তি দেখছিস কেন? বলছে সেটা তো পরে বলছি তোকে, আগে শোন পুরোটা। বললাম ওকে। জয় পুরো দেখে না চমকে উঠেছে। ও মুন্নিকে ডেকেছে গায়ে হাত দিয়ে, ও কোনো কথা বলেনি, গায়ে হাত দিয়ে ডেকেছে। মুন্নি ধরপড়ি ওঠে, কি হয়েছে বলে ঘুরে তাকিয়ে দেখেছে, ততক্ষণে গায়েব। মুন্নিকে বলেছে পুরোটা। মুন্নি আর জয় মিলে কোনো রকমে ভোরটুকুটা কাটিয়েছে। সকালে উঠে ওরা তারপর গিয়ে ওই চায়ের দোকানের ঘটনা এবং তারপর গিয়ে ওই হোটেলের যে ছিল তার সাথে ব্যাপারটাকে সামনাসামনি করে, যে কি ব্যাপার কি না কিছু। আগে তো বললামই সেটা। তো এই ছিল হচ্ছে ওদের দুজনের এক্সপিরিয়েন্স। এবার ঘটনা হচ্ছে এই যে পুরো যে ঘটনাটা, এই ঘটনার পেছনে যে এত কাহিনীটা, যে এইরকম কি এখানে কি আছে, যে কি থেকে এরকম হচ্ছে বিষয়টা, সেটা জানা যায় কোথায়? ওই যে কেয়ারটেকারটা পরের দিন, ওই 3 নম্বর দিন বিকালবেলা, ওরা তো মেজমাদের রুমের, ওই মেজমাদের হোটেলের রুম শিফট করে নেয়, ঠিক আছে? তো 3 নম্বর দিন বিকালবেলা ওই ছোড়দা, সন্তু আর ইন্দ্রজিৎ, ওরা 3জন মিলে ওই কেয়ারটেকারটাকে পটায়, সিগারেট ফিগারেট খাইয়ে ওকে পটিয়ে পাঠিয়ে। বলে কি ঘটনা আমাকে একটু বলো তো বাস, কি ব্যাপার? তখনও বলছে ওটা একটা লেডিস হস্টেল ছিল। তো ওই লেডিস হস্টেলটাতে মেনলি যারা থাকতো তারা ওখানকার একটা ফেমাস, আমি নাম বলছি না, পুরীর একটা জগন্নাথ দেবের নামেরই একটা ফেমাস কলেজ আছে, ঠিক আছে? তো সেই কলেজেরই স্টুডেন্ট ছিল ওরা। তো ওটা মেনলি একটা লেডিস হস্টেল ছিল। এবার লেডিস হস্টেলে যারা থাকতো আর কি, তুমি বুঝতেই পারছো পুরোনো দিনের কথা বলছি, মানে প্রায় এই যে ঘটনাটা, এটা 2007-08-এর ঘটনা, ঠিক আছে? যাদের ঘটনা বলবো আর কি। তো ওদের 2007-08-এর সময়তে কিরকম কালচার ছিল বুঝতেই পারছো, তার উপরে পুরীর মতো একটা জায়গায়, ঠিক আছে? মেয়েদের মানে ওখানে মেয়েরা যথেষ্ট ভালো। তো ওখানে ওই গোটা হস্টেলটাতে ওপরে 4জন, নিচে 2জন, 6জন, আর একটা কমন বাথরুম ছিল। আর ওপরের যে রুমগুলো ছিল সেই 4টে রুমের ভাড়া একটু বেশি ছিল। কেন? ওই যে বললাম 4টে রুমে একটা এক্সেস রুম থাকতো, মানে তুমি তোমার স্টাডি রুমও করতে পারবে ওটাকে, বুঝতে পেরেছো? এবার ওই যে মাঝখানের যে 2টো রুম বন্ধ থাকতো, ওরা বলেছে যে ওটাতে ভাড়া আছে। হ্যাঁ, মানে ছোটদারা জিজ্ঞেস করেছিল যে মাঝখানের 2টো রুম কেন দিলে না, বা আমাদেরকে একটা রুম পাশাপাশি কেন দিলে না? বললো ওই 2টো রুম ভাড়া আছে, বুকিং করা আছে, ওই জন্য আমি ওটাতে ভাড়া দিতে পারবো না। তো ছোটদা বলছে আমরা যে 2 দিন ছিলাম কোনো ভাড়ার কিন্তু কাউকে আসতে দেখলাম না, মানে ওদের ওটা একটা বাহানা যে ওটাতে একটা ভাড়া আছে, বুঝতে পেরেছো? তো ওই রুম দুটোতে যে 2টো মেয়ে ছিল তারা হচ্ছে এই ঘটনার মেন শুরু, ঠিক আছে? এবং ছোটদা আমাকে বললো না, যে ছোটদা প্রথমেই তো বলেছিল আমাকে যে ওই রুমগুলোর নামটা একটু অড, যে মেয়েদের নামে ওই রুমগুলোর নাম। এবং সবচেয়ে বড় অডটা যেটা ছোটদার লেগেছিল তখন, যেটা বলিনি, সেটা হচ্ছে বলছে রুমের নাম যদি হয় সেটা কিরকম হবে, শকুন্তলা বা মাধবীলতা, পুরোনো দিনের অ্যাক্ট্রেসদের নামে বা কোনো সিনেমার ক্যারেক্টারের নামে তো রুমগুলো রাখে নর্মালি, হোটেলরা যদি রাখে। তো বলছে কমন না, যেরকম নামে আমরা ডাকি মেয়েদেরকে, বা মেয়েদের যেরকম নাম হয় আমাদের ইউজুয়াল, সেই নামে হোটেলের রুমের নামটা ছিল, ঠিক আছে? ওই 2টো রুমের বিশেষ করে বলছে ওই 2টো রুমের নাম দুটো আমার খুব খটকা লেগেছিল, যে এরকম কেন নাম। তো ওই নামেরই মেয়ে 2টো আসলে ওই রুমের 2টোতে থাকতো। ওই রুমের নামগুলো ওই মেয়েদের নামে রাখা হয়েছিল, তার কারণ ওরা সেই বছরটার জন্য ওই রুমগুলো অ্যাকোয়ার করেছিল। বছর শেষ হলে ওখানে ওই সাদা কালার রং মেরে আবার নাম লিখে দেওয়া হতো নতুন লোকে। তো লাস্ট ওই ঘটনা ঘটার পর, মানে ওই মেয়ে 2টো থাকার পর, তারা চলে যাওয়ার পর আর কেউ থাকেনি ওখানে, তার জন্য নামটাও আর পাল্টানো হয়নি, বুঝতে পেরেছো? এবার ওইখানে যে মেয়ে 2টো থাকতো, সেখানে মেয়ে 2টো ওই পাশাপাশি যে 2টো রুমের মেয়ে, তারা নতুন এসেছিল, হ্যাঁ, ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। তো ওখানে নতুন ভাবে ওদের মধ্যে খুব ভালো একটা বন্ধুত্ব তৈরি হয় ওই 2 বান্ধবীর মধ্যে, বিশাল বন্ধুত্ব, মানে সারাদিনের খাওয়া থেকে শুরু করে সবকিছু ওরা একসাথে করে।
একসাথে পড়াশোনা করে, যথেষ্ট পড়াশোনায় ভালো। একটা মেয়ে, ওদের মধ্যে একটা মেয়ে তখন কলেজের একটা ছেলের সাথে রিলেশনশিপের অ্যাফেয়ারে জড়িয়ে পড়ে। জড়িয়ে পড়ার পর যে ছেলেটার সাথে জড়িয়ে পড়েছিল সেই ছেলেটা ভালো ছিল না। সেকেন্ড যে বান্ধবী, সে ওকে বারবার মানা করেছিল যে এই ছেলেটার সাথে রিলেশনে যাস না, ছেলেটা ভালো নয়, ওর মার্কেট রিপোর্ট একদমই ভালো না, এই ছেলেটার সাথে রিলেশনে যাস না, তোর ভালো কিচ্ছু হবে না, উল্টে তোর ক্ষতিই করবে। তো ও মানেনি, মানে যেটা হয় ও মানেই নি। এবার এই যে সেকেন্ড বান্ধবীটা, এই সেকেন্ড বান্ধবীটার তখনকার কথা ছিল যে ও যেন রীতিমতো একটা বসে কাজ করছে ছেলেটা যা বলে তাই করে, ছেলেটার কথায় ওঠে বসে। আমার যতটুকু যা শুনে মনে হলো যে ছেলেটা কোনো একটা বশীকরণ বা কিছু একটা করেছিল, মানে এক্সেসিভ। বলছে অত তাড়াতাড়ি কোনো একটা রিলেশনে ঢোকার পর এত লয়ালিটি চট করে কোনো মেয়ে কিন্তু দেখায় না কোনো ছেলের প্রতি। আর তখনকার দিনে তো নয়ই, ঠিক আছে, কারণ তখনকার দিনে প্রেম করাটা একটা বিশাল ব্যাপার ছিল, বুঝতেই পারছো 2007-08 সময় বলছি। তো এই সেকেন্ড মেয়েটা মানা করার পরও প্রথম মেয়েটা শোনেনি, এবং এরপর আস্তে আস্তে একটা অদ্ভুত জিনিস নোটিস করা যায়। এই যে মেয়েটা রিলেশনশিপে জড়িয়ে পড়ে তার না ওয়েট লস হতে শুরু করে, সে শুকোতে শুরু করে। দুজনে মাঝারি দোহারা চেহারার মেয়ে, ঠিক আছে, তার মধ্যে থেকে হঠাৎ করে একজন খাবার ঠিকঠাক খাচ্ছে, সব ঠিক আছে, হ্যাঁ, উল্টে বেশি খাচ্ছে। এক প্রকার বেশি খাচ্ছে মানে মাঝে মধ্যেই বলছে যে আমার না চিকেনটা একটু বেশিই লাগবে, মানে 2 পিস বা 3 পিস, ওদের ধরো একটা বাঁধা ধরা সিস্টেম থাকে যেটা হোস্টেলের আর কি, সেখানে ও বলছে আমি এক্সট্রা পয়সা দেবো, তুমি আমাকে আরো 2 পিস দাও, যেটাও ইউজুয়ালি খায় না, সেখানেও খাচ্ছে। এবার নর্মালি 1-2 পিস এক্সট্রা চেয়ে খাচ্ছে, কারোর চোখে ব্যাপারটা তখন লাগেনি, কিন্তু খেলে তো শরীর খারাপ হওয়ার কথা নয়, শরীর আস্তে আস্তে ডিটোরিয়েট করছে, শরীর ভাঙছে, শরীর রোগা হচ্ছে আস্তে আস্তে, হ্যাঁ, রোগ ভোগ লেগেই আছে, আজ জ্বর, হ্যাঁ, কাল মাথা ব্যথা, চলতেই আছে। তো দ্বিতীয় যে মেয়েটা, সে ওকে বলে যে তুই ডাক্তার দেখা, তুই একবার যা দেখ কি হয়েছে, কি ব্যাপার, একবার চেক তো কর। না, আমার ডাক্তার ফাক্তার কিছু লাগবে না, আমি একদম ফিট আছি। ওর একটাই কথা, আমার কিছু লাগবে না, আমি ফিট আছি। ওর যে পড়াশোনায় ল্যাক হচ্ছে, পড়াশোনাতে ওর, হ্যাঁ, পড়াশোনাতে যে ওর যে কনসেন্ট্রেশনটা ছিল, সেই কনসেন্ট্রেশন নষ্ট হয়ে গেছে। ওরা দুজন যে পাল্লা দিয়ে পড়াশোনা করতো, 2 বান্ধবী একসাথে, সেটাও কিন্তু ওই প্রথম মেয়েটার পুরোপুরি নষ্ট হয়ে গেছে। ছোটদার কাছে আমি বারবার জানতে চাইছিলাম যে মেয়ে দুটোর নাম কি, বলছে আমার নামটা কিছুতে মাথায় আসছে না, নাহলে আমি তোকে বলতাম, নাহলে আমিও এখানে বলতাম নামটা, আমিও বলতে পারলাম না। তো এইভাবে এই প্রথম মেয়েটা আস্তে আস্তে হঠাৎ প্রায় 2 মাস, মানে এরকম রিলেশনশিপের 2 মাস পর প্রথম মেয়েটার ব্রেকআপ ঘটে, এবং ব্রেকআপ হওয়ার পর মেয়েটা যেন পুরো পাগল হয়ে যায়, মানে পাগলের মতো করতে থাকে, ঠিক আছে, সারাটা দিন ওই ছেলেটারই কথা, খাবে না, ঘরের মধ্যে বসে বিড়বিড় করতে থাকে, কারোর সাথে যেন কথা বলতে থাকে, ঠিক আছে। ঘরে একদিনকে মানে বিকেল বেলাতে ওরা সবাই বসে আছে, হঠাৎ করে বলছে, হঠাৎ মানে বসে আছে সবাই বসে পড়াশোনা করছে, এই ব্যাপারটা কতটা ক্রিপি ভাবে আমার গায়ে কাঁটা দিচ্ছে বলতে, বসে আছে সবাই, হঠাৎ করে ওই মেয়েটা, ওই প্রথম মেয়েটা, আর ঘরে ধরো নিচে যারা ছিল তারাও পড়তে এসেছিল, প্রথম মেয়েটা দরজার দিকে তাকিয়ে বলছে, ও তুমি এসেছো, দাঁড়াও যাচ্ছি। এদিকে দরজায় কেউ নেই। কি বলছো ভাই? ওখানে অতজন বসে আছে, প্রায় 5-6 জন বসে আছে, ও হঠাৎ করে উঠে দরজার দিকে তাকিয়ে বলছে, ও তুমি এসেছো, দাঁড়াও আমি যাচ্ছি। আমি শোনার পর চুপ, কি বললি এটা? বলছে হ্যাঁ, এটা ওই মেয়েটা তখন বলেছিল। আর এতটা ডিটেলের ঘটনা ওই কেয়ারটেকারটা জেনেছে কি করে জানো? ওই কেয়ারটেকারটা তখন থেকে আছে, বুঝতে পেরেছো? ওই কেয়ারটেকারটা ততটাই পুরনো, ওটা ইয়াং কেয়ারটেকার নয়। তো যাই হোক, এবার ওই মেয়েটা ওরকম করে বলে উঠে বেরিয়ে চলে যায়, এবং বাকি যে 5টা মেয়ে তারা রীতিমতো স্টান্ড হয়ে বসে থেকে যায়, কি বলবে বুঝতে পারে না। তো সেকেন্ড যে বান্ধবীটা, সে ঠিক করে যে ওই জগন্নাথ দেবের মন্দির থেকে ফুল নিয়ে এসে ওর বিছানাতে রাখবে। তো যেদিন রেখেছে সেদিনও নর্মাল, পুরো নর্মাল, পড়াশোনা করেছে, কথাবার্তা বলেছে, সুস্থভাবে খাবার খেয়েছে, শুধু মাঝে মধ্যেই বলছে আমার সাথে ও কেন করলো বলতো, আমি ওকে কি কম ভালোবেসেছিলাম, ও আমাকে ছেড়ে চলে গেল, এরকম ভাবে বলতেই আছে। মানে একটা আক্ষেপ বা দুঃখ আছে কিন্তু জিনিসটা, ঠিক আছে, বাট যে এক্সেসিভ লেভেলে যেটা হচ্ছিল সেটা হচ্ছে না। কিছুদিন পর ওদের যে বোধহয় রুম সাফাই হয়েছে বা এরকম কিছু, ওই ফুলটা পড়ে গেছে, ওর খাটে আর ছিল না, এবং তারপর আবার শুরু হয়ে যায় ওই একই সমস্যা।
মাঝে মধ্যে চিৎকার চেঁচামেচি, এবার একটু অন্যরকম, মাঝে মধ্যে চিৎকার চেঁচামেচি, হঠাৎ করে সেকেন্ড বান্ধবীটা যে যখন ওর আসতো রুমে, সেকেন্ড বন্ধু মেয়েটা আর কি, ওকে বারবার গাল দিত, হঠাৎ করে চিৎকার করে গালিগালাজ করতে লাগলো, তোর জন্য আমার সবকিছু ক্ষতি হয়ে গেল, তোর জন্য। এবার ওই মেয়েটা বলছে, মানে কেয়ারটেকারটাকে বলছে যে জানো দাদা, ও বলছে আমাকে, কিন্তু যেন মনে হচ্ছে তাকাচ্ছে আমার ওপরে, বসে আছে কেউ তার সামনে বসে কথা বলছে, যেন চোখটা হালকা হালকা ওর ওপরে আছে, হালকা ওপরে, যেন ওপরে কেউ একজন আছে তার দিকে তাকিয়ে বলছে কথাটা। মানে ওর কাজগুলো ছিল খুব অসংলগ্ন। তার ঠিক 2-3 দিন পর মেয়েটা ওই ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই ফার্স্ট মেয়েটা আত্মহত্যা করার পর সেকেন্ড যে মেয়েটা, সে খুব দুঃখ পায়, কারণ ওর কোনো বয়ফ্রেন্ড ছিল না, ওর কোনো এরকম প্রেমের প্রতি বা কোনো অ্যাফেয়ারের প্রতি কিছু ছিল না। ও বান্ধবীটাকে নিজের বান্ধবীর মতো দেখতো, হ্যাঁ, একটা ভালোবাসা ছিল বান্ধবীর প্রতি। ওর সেটা খুব কষ্ট লাগে যে এরকম মেয়েটা চলে যায়। ও প্রায় 2-3 দিন খাবার দাবার খায়নি, জাস্ট দুঃখে। তারপরে খাওয়া দাওয়া যখন শুরু করে, ওর অ্যাক্টিভিটি পুরো প্রথম মেয়েটার মতো হয়ে যায়। মানে ও যা যা করতো, যা যা বলতো, একটা পার্থক্য আছে তো দুটো মেয়ের মধ্যে, সেই জিনিসটা প্রকাশ পাচ্ছে ওর মধ্যে, সেই অ্যাক্টিভিটিস গুলোও করছে। এবং মজার ব্যাপার, তারও বেশ কিছুদিন পর থেকে ঠিক ওই প্রথম মেয়েটার মতো হঠাৎ হঠাৎ চিৎকার, ঘরের মধ্যে বসে ওই বিড়বিড় করে কথা বলা। মানে কিভাবে বিড়বিড় করতে জানো তো, সেটাও খুব ক্রিপি ব্যাপারটা। ধরো আমরা যদি মাঠে বসি, আমরা অনেক সময় দেখবে যে ওই পাটাকে ভাঁজ করে সামনে দুটোকে রেখে হাত দুটোকে দিয়ে পা দুটোকে জড়িয়ে ধরি, ঠিক আছে, হাঁটু দুটোকে দিয়ে সেইভাবে দুলি মাঝে মধ্যে, দেখবে মাঠের সময় আমরা মাঠে আড্ডা মারি এইভাবে। তো ওইভাবে বসেও দুলছে আর বিড়বিড় করে কিছু একটা যেন বলছে। ওই যে যেমন অনেকে বলে না যে কি কি যেমন কিছু মন্ত্র বলছে বা কিছু উল্টো বলছে, এরকম কিছু না, জাস্ট কারোর সাথে যেন বিড়বিড় করে কথা বলে যাচ্ছে এক মনে, একজন কেউ যেন ওকে রিপ্লাই দিচ্ছে আরো বিড়বিড় করে কথা বলে যাচ্ছে। ওই ঘরের ভেতর সব সময় ও কারোর সাথে একটা কথা বলতো, এই সেকেন্ড মেয়েটা, ও যেন সব সময় কারোর সাথে একটা কথা বলতো। এবং সেকেন্ড মেয়েটা এরকমও বলেছে বেশ কিছুদিন ওর বান্ধবীদের, ইমা তোরা ওকে দেখতে পাস না, ও তো আছে এখানেই, ও তো থাকে তোদের সাথে, তোরা কেউ দেখতে পাস না, এইভাবে বলেছে। তারপর এবার নতুন যে ওই পাশের যে রুমে আত্মহত্যা করেছিল প্রথম মেয়েটা, তার রুমে আরেকটা মেয়ে ভাড়া এসেছে। ও তাকে গিয়েও বলেছে, তোর সাথেও তো আগের দিন বসেছিল, তুই আমার সাথে বসেছিলি, খাচ্ছিলি, খাবার খাচ্ছিলি, ও তো তোর পাশেও বসেছিল। একদম সিম্পলি বলছে, কোনো পজেস্ট অ্যাক্টিভিটি কিন্তু মনেই হচ্ছে না কথাটা শুনে। এবং এই সেকেন্ড মেয়েটারও আস্তে আস্তে একই অবস্থা শুরু হয়, আস্তে আস্তে ওদের হেলথ ডিটোরিয়েট করতে লাগে, ওর খাওয়া দাওয়া কমে যেতে থাকে। এবং হ্যাঁ, এটা একটা অদ্ভুত, প্রথম মেয়েটি যেমন খাওয়া দাওয়া করতো, সেকেন্ড মেয়েটা কিন্তু খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল, শেষে পুরোপুরি খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল। ও জলও খেত না ঠিক মতো করে। ওদেরই একটা মানে বান্ধবী ওই কেয়ারটেকারটাকে বলেছে যে দাদা ওর ঘরে 1 লিটার জলের বোতল রেখেছি, সেই জলটাও ঠিক মতো করে খাইনি। মেয়েটা জলই খেত না, বাথরুম যেত, জল দিত না বাথরুমে গিয়ে। তারপরে কোনো বান্ধবী যদি বাথরুম যেত, কমন বাথরুম তো, যদি যেত তো গিয়ে দেখতো, বলছে রীতিমতো বোঝা যাচ্ছে ওর কিছু একটা ইস্যু হয়েছে ভেতরে, প্রায় জন্ডিস হয়ে গেলে যেরকম লালচে হলদেটে বাথরুম হয় পেশেন্টের, ঠিক আছে, ঠিক ওই রকম টাইপের ওর বাথরুমের কালার হয়ে আছে। ও পটি করলে পটি করে জল দিত না, মানে খুব আনহাইজেনিক থাকতো, স্নান করতো না, চুল টুল এবড়ো খেবড়ো করে রেখে দিত। শেষের দিকে এরকম অবস্থা হয়ে গেছিল সেকেন্ড মেয়েটার। এবং সেকেন্ড মেয়েটার, হ্যাঁ, তখনকার দিনে তো তোমার এই মোবাইল অতটাও চালু হয়নি, ওই 7-8 সালে, তো ওই সময় তো ওই ল্যান্ডলাইন ছিল ওদের নিচে। তোর ফ্যামিলির সেকেন্ড মেয়েটার ফ্যামিলির লোকজন প্রচুর কন্ট্যাক্ট করার চেষ্টা করেছে মেয়েটার সাথে কথা বলার, কিছুতেই মেয়েটা কারোর সাথে কথা বলতো না। শেষ 7 দিন মেয়েটা নিজের রুমে নিজেকে বন্দি করে রেখে দিয়েছিল, কাউকে রুমে ঢুকতে দেয়নি। ও কথা বলতো রুমের ভেতর থেকে, কিন্তু রুমের দরজা খুলতো না। 7 দিন অবধি সবাই জানতো যে ও বেঁচে আছে। 8 দিনের দিন সবাই সকালবেলা ওর রুমে গিয়ে দরজায় নক করে, ডাকে, কেউ কোনো সাড়া দেয় না। যা মানে ওই বাইরে থেকে ইয়ে করেও ডাকাডাকির চেষ্টা করা হয় জানলার সাইড দিয়ে, সেটাতেও কোনো সাড়া দেয় না। শেষে দরজা ভেঙে দরজা খুলে যখন ঢুকে দেখছে সেকেন্ড মেয়েটা প্রথম মেয়েটার মতোই হয়ে গেছে, মানে আত্মহত্যা করেছো একদম পুরোপুরি গলায় দড়ি দিয়ে সেম ভাবে মারা গেছে। মানে ওর মরে যাওয়ার সময় যে পজিশনটা ছিল না,
মানে রুমে প্রথম জনা যখন মারা গেছিল তখন গিয়ে ওই যে রুমের ভেতর যে পজিশনে ওর ফার্স্ট জনার লাশটা পাওয়া গেছিল, সেকেন্ড জনারও একইভাবেই পাওয়া গেছে ওই রুম থেকে। এবং তারপর ওই হস্টেলে কেউ টিকতে পারেনি। ওই দুজনকে সব জায়গায় দেখা যেত এবং তাদেরই দুজনকে এরা দেখতে পেয়েছে। ওই জন্য দেখো দুজনের মানে ঘটনার ডিফারেন্সটা আমি তারপরে গিয়ে বুঝতে পারলাম। ছোটদার ঘরে ছোটদা কি কি সাউন্ড শুনেছিল, দেখো গোঙানির আওয়াজ পেয়েছে, পেরেক ঠোকার সাউন্ডটা কেন পেয়েছে আমি ছোটদাও বুঝতে পারিনি, আমিও বুঝতে পারিনি। তো এই ব্যাপারটা ছোটদা বলে যে আমি ওটা জানতেও ভুলে গেছিলাম এত কিছু চক্করে, এত ঘটনা শোনার মধ্যে, যে ওই যে রুমের যে ঘটনাগুলো যেটুকু আমাকে ছোটদা বলেছে, তুমি ওই রুমের ঘটনাগুলো দেখো, চাপা গোঙানির আওয়াজ, সেগুলো কিন্তু মুন্নি অতটা পাইনি। মুন্নির সাথে হয়েছে কি, মুন্নির মাথার কাছে একজন কেউ দাঁড়িয়ে ছিল, হ্যাঁ, বা এরকম টাইপের ফেস গুলো করেছে। ছোটদা অন্য কিছু ফেস করেছে, কিন্তু ওই গোটা হস্টেলে তারপর থেকে কোনো মেয়ে আর এসে থাকতে পারেনি। এবং তারপর হস্টেলের যে মালিক ছিল সে হস্টেলটা বিক্রি করে দেয়। আচ্ছা, বিক্রি করে দেওয়ার পর সেটাকে হোটেল করা হয় এবং কোন রকমে হোটেলটা করে ওই একদিন দুদিন সবাই থাকে, দিয়ে চলে যায়। একদিন দুদিন থাকে, চলে যায়, কেউ টিকতে পারে না। মানে কেউ 4 দিন 5 দিনের জন্য তো মেনলি সবাই পুরী যায়, ওরকম লং টার্মের জন্য কেউ ওই হোটেলটাই টিকতে পারে না। তার উল্টো দিকের যে হোটেলগুলো, তার পাশের যে হোটেলগুলো, সেগুলো সব জায়গায় রুম বুকিং হয়, কিন্তু ওদের এই হোটেলটাতে রুম বুকিং খুব কমই হয়, আর হলেও কেউ টিকতে পারে না। বুঝতে পারছি। এই হচ্ছে বিষয়। এই ছিল আমার পুরো ঘটনা এবং আমার ঘটনাটা খুব স্পাইন চিলিং লেগেছিল, কারণ সিরিয়াসলি ছোটদার ওই কিছু সিচুয়েশন আমি শোনার পর না আমি শকড, ওই ঘটনাগুলো শোনার পরে আর কি। ঠিক আছে। Curiophied presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে তুমিও। তো এটাই ছিল আজকের ঘটনা। আজকের এই ঘটনাটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানান। আপনারও যদি এরকম কোনো প্যারানর্মাল এক্সপিরিয়েন্স, প্যারানর্মাল অ্যাক্টিভিটি অথবা কোনো ব্ল্যাক ম্যাজিক রিলেটেড ঘটনা থাকে, যোগাযোগ করতে পারেন আমার সাথে আপনার এই ঘটনাটা শেয়ার করার জন্য। অথবা আমার থেকে কোনো স্পিরিচুয়াল হেল্প বা কোনো অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন যদি চান, তাহলেও যোগাযোগ করতে পারেন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে। আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরটি হচ্ছে 6290675195। এই নম্বরটি ডেসক্রিপশন বক্সে থাকবে, মোবাইল স্ক্রিনে দেখতে পাবেন। এছাড়া কমেন্ট সেকশনের একদম প্রথম পিন কমেন্টেও আপনারা এই নম্বরটি দেখতে পাবেন। তাহলে চলুন, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ অব্দি কিউরিওফাইটার এরকম আরো 2টি এপিসোড দেখতে শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন। আর আজকের এই হোটেলের নামটা কি আপনারা গেস করতে পারছেন সেটাও জানাবেন।